নমস্কার বন্ধুরা, দশভূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত। কাশ্মীর ভ্রমণের পার্ট 3 বা পর্ব 3 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আসলে কিছুই না, জানো তো, এই যে ছোট ছোট ভিডিওগুলো করে এক জায়গায় জড়ো করে নিজের অনুভূতিটুকু প্রকাশ করা, এ কিন্তু আমার থেকে গেল, আর কিচ্ছু না। আর এই থেকে যাওয়াগুলোকে তোমরা যারা দেখছো বা ভালোবাসছো বা আমাকে ফোন করে জানাচ্ছ, তাদের জন্য আমার অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আমার এই ভ্রমণ যেন সার্থক হয়ে উঠছে। শ্রীনগরে পৌঁছালাম যখন, তখন দুপুরবেলা। পেট চুইচুই করছে ভাতের জন্য। হোটেল ভিক্টোরিয়ার লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, তাই আমরা গেলাম একটু খাবারের সন্ধানে। আমরা একটা পাঞ্জাবি থালি নিয়েছি, আর আমি নিয়েছি ফ্রাইড রাইস উইথ চিলি পনির। খুব ভালো খাবারটা, দেখে তো মনে হলো, খেয়ে দেখি। হ্যাঁ, একটি পাঞ্জাবি থালি নিয়েছিলাম আমি ও সাহেব। খাবারটা দুজনে মিলে ভীষণ উপভোগ করলাম। সেই সময় আমার ফোনে একটি মেসেজ ঢোকে, এবং সেই মেসেজটি আমাকে যে কতটা বিভ্রান্ত, বিষাদগ্রস্ত করে দিল তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। সন্ধে হয় তখন, চারিদিক আলো ঝলমল করে উঠল। কিন্তু যতই আলো ঝলমল করে উঠুক না কেন, ওই একটি মেসেজ আমার মনের ঘরে অদ্ভুত একটা অন্ধকার এনে দিয়েছিল। বলবো সে কথা, কিন্তু আমি প্রস্তুত নিলাম এই অন্ধকার যেন আমার সহযাত্রীদের মনে না ছড়ায়। তাই পরের দিন সকালে আমরা ছটপট তৈরি হয়ে নিলাম শঙ্করাচার্যের মন্দিরে যাব বলে। ওখানে গিয়ে শুনছি বেশ খানিকটা হেঁটে উঠতে হবে, তারপর চেকিং হবে। চেকিংয়ের পর আমাদের সেই সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে হবে। আর এখানে সিঁড়িগুলো দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেছিলাম, কেননা বেশ উঁচু চড়ায়। কিন্তু ওই যে সাহেব পিছনে আছে, চলো না, যতটা উঠতে পারবে ততটা ওঠো, যখন পারবে না তখন নেমে আসবো। কিন্তু ওই ধাতে আছে না, যেখানে হাঁটবো তার শেষ দেখব। অনেকটা উঠে চলে এসেছি, ভেবেছিলাম পারবো না আমাদের। দেখি হাঁটু ঠিক আছে তো? ঠিক আছে হাঁটু? কোনো হ্যাঁ না নেই, উত্তর দিল না, কারণ ও নাও বলতে পারছে না, হ্যাঁও বলতে পারছে না। আরও এতটা উঠবো, তো দেখা যাক কি হয়। ভারী সুন্দর লাগছে, কিন্তু বয়সটা তো খুব অল্প, আর দুবার হাঁটু অপারেশন হয়ে গেছে। এই যে বুড়ো সাহেবের, আদি শঙ্করাচার্যের 250টা কটা সিঁড়ি, 265-র উপরে যে সিঁড়ি, এবং সিঁড়িগুলি বেশ খাড়াই। আমরা কিন্তু চলে এসেছি, দেখা যাক। এখান থেকে কাশ্মীরকে এত সুন্দর লাগছে দেখতে। ডাল লেকটি পর্যন্ত একেবারে সাজানো ছবির মতো মনে হচ্ছে যেন। আমরা তো পুরোটাই উপরে উঠে চলে এসেছি। এরপর চলো, তুমি কপালটা তুলো, আমার তো টিপ দেখা যাচ্ছে। আরে একটা ভিডিও করো না। এই যে ভিডিও করছি, আগে উপরে চলো। হ্যাঁ চলো। এই যে নিচে, আমি ভাবতে পারিনি আমি উঠতে পারবো। 300 সিঁড়ি উঠে গেছি। এই যে আরেক নাতি সাহেব, চলো। সুন্দর, এই যে
আদি শঙ্করাচার্যের মন্দির। চারিপাশটা কি যে মনোরম সে তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর পরেও বেশ উঁচু, মানে এক একটা সিঁড়ি আমাদের নর্মাল সিঁড়ির 3-4টে করে এইরকম উঁচু এক একটা সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে উঠে অবশ্যই দর্শন তো করবই। আমি সাহেবকে বললাম, তুমি যাবে? সেও বলল, অবশ্যই, নিশ্চয়ই যাব। কিন্তু যখন শুনতাম অনেকেই শঙ্করাচার্যের মন্দির ভিজিট করে না, তখন ভয় পেয়েছিলাম যে তারা যখন পারছে না আমি কি পারবো। কিন্তু অদ্ভুতভাবে হয়ে গেল। খুব ভালোভাবে দর্শন হয়ে যাওয়ার পর আমরা তর করে সেই সিঁড়ি দিয়েই নেমে এলাম, যেন বোঝাই গেল না। তারপর একে একে লোকাল যে সাইট সিইংগুলো ছিল সেগুলো আমরা করে নিলাম সেই দিন। আর ডাল লেকটা বাদ রাখলাম, ডাল লেক হবে আলাদাভাবে। তো চলো এখন আমরা শালিমার গার্ডেনে যাই। কিন্তু এই সময় শালিমার গার্ডেনে আমি কতটুকু কি পাবো জানি না, তবু তোমাদেরকে দেখাতে থাকবো। হ্যাঁ, কিছুটা তো বিবর্ণ, মানে যে শালিমার গার্ডেনের ফুল আমরা দেখতে পাই সেই ফুল দেখতে পেলাম না, কিন্তু সেই ফুল যে আসছে আর কিছুদিন পরেই সেই বার্তাটি পেলাম। কি অসাধারণ এই গাছটি, মানে জড়িয়ে ধরার মতো। আমাদের সেই পলাশকুড়ি, বাংলার যে পলাশকুড়ি ঠিক সেই রকম। তো চলো একে একে আমরা এই সাইট সিনগুলো করছি। কিন্তু আমরা পেলাম না যেটা, সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন। আমরা এখন টিউলিপ গার্ডেনকে পাশে রেখে যাচ্ছি। ওরা তো তখন ছোট্ট শিশু, তাই তাদের কাছে আমাদেরকে ঘেঁষতে দেওয়া হলো না। লাঞ্চ সেরে নেওয়ার জন্য আমরা এলাম আবার সেই আমাদের পাড়াতে, যে পাড়াতে আমরা আছি সেখানে আছে বাঙালি হোটেল। দুপুরে খিদে পেয়েছে, তো আমাদের তো ছোট্ট ছোট্ট দুটি নাতি সাহেব আছে, তাদের খিদে পেয়েছে। জয় মা তারা হোটেল। চলো আমরা এখানে কি খাবার পেলাম তোমাদেরকে দেখিয়ে নিই। কাশ্মীরে এসে অন্তত পক্ষে বাঙালি খাবার। ডিম, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, দুধ আর ওদের হলো ভেজ আর মাছ ঠিক আছে। বাবা এই আবার কোথায় গেল? বিকেলের প্ল্যান ছিল লাল চক। লাল চক হচ্ছে ঠিক আমাদের কলকাতার ধর্মতলার মতো। তুমি যদি ঠিকঠাক দরদাম করে জিনিস কিনতে পারো তাহলে তুমি জিতে গেলে, আর যদি না পারো তাহলে আমার মতো ভেবলেই হবে। কারণ আমি তো পারিই না, সাহেব তো একদমই পারে না, মানে পারে না। আমি যদি কোথাও বার্গেনিং করার চেষ্টা করি, সাহেব সেখান থেকে শত হাত দূরে চলে যায়। তাই একটু ভয় তো পেয়েইছিলাম। কিন্তু বৌদি, বাবাই, মামুন আমাদেরকে কিছুটা গাইড করে দিয়েছিল, যদি কিছু কিনতে চাও ঠিক এইভাবে সব কিছু মেনে নেবে না, ওদের সঙ্গে দরদাম করে কেনো। আর সব থেকে যেটা বড় জিনিস, কোয়ালিটির সঙ্গে কোনো কথা হবে না। সন্ধ্যায় বাড়ি ফিরে বিশ্রাম, এবং পরের দিনের গন্তব্য গন্ডোলা রাইড, গুলমার্গ। যেতে যেতে একদম পিছনের সিটে আমি বসেছিলাম একলা। সেই মেসেজ আমাকে বারবার কুরে কুরে খাচ্ছে। স্বাভাবিক হচ্ছি, আবার হচ্ছিও না। বৌদি হঠাৎ জিজ্ঞেস করলো, কি হয়েছে বুবু তোমার? ঝগড়াঝাটি করেছো নাকি? বললাম, না তো, আসলে আমরা ঝগড়া করলেও পাশাপাশি বসতে ছাড়ি না। পাশাপাশি বসে ঝগড়াটা বেশি জমে, তাই না? বৌদিকে সবটা খুলে বললাম। আসলে আমার এক ভেবুতুতো ভাই, আমার এক ঈশ্বর প্রদত্ত ভাই, যে আমাকে গাল ভরে দিদি সোনা বলে ডাকতো, সে আর নেই। এই মেসেজটাই আমি পেয়েছিলাম, কিচ্ছু করতে পারলাম না তার জন্য। আমি পড়ে আছি ভূস্বর্গে, আর সে চলে গেছে অন্য স্বর্গে, যেখান থেকে আর ফেরা যায় না। আমরা একটু একটু করে এগিয়ে এসেছি, দেখছি গাছেদের মাথার উপর বরফের টুপি।
কী যে অসাধারণ দেখতে লাগছে। মন যতই এদিক ওদিক হোক, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এরপর আমরা জুতো এবং ওয়াটারপ্রুফ কোট ভাড়া করলাম। সে তো পছন্দ নিয়ে অনেক কাণ্ড হলো। যাই হোক, মনে মনে স্বপ্ননীলকে শুধু এটুকুই বলছি, তোর দিদি শোনা ডাক রইল পড়ে কাশ্মীরে। গাড়ি যত ওপরে উঠছে, চারিদিকে যেন বরফের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। সাদা রুপোলি চাদরে যেন চারিপাশ ঢেকে গেছে। আর এই যে চারিপাশে পেন্সিল পাইন গাছগুলি যেন বরফ মেখে সেজে বসে আছে। কি যে ভালো লাগছে। এদের উচ্চতা প্রায় 80 ফুট পর্যন্ত হয়, জানো তো। নড়তে পারছি না, চড়তে পারছি, চুবু থুবু। গাছটা খুলে রেখেছে 3 থেকে 4 খানা, ছাড় না, 5টা পড়েছে তার সঙ্গে এটা। দুই সাইডে বড় বড় জানি না প্লাস্টিক গাড়ি থেকে রেখেছে। নামবো কেমন করে। তুলো না, একটু নাও, একটু নাও। হ্যাঁ, বাবা যায়। অবশেষে আমরা গুলমার্গে এসে পৌঁছলাম এবং গুলমার্গে এলে নিজেদের গাড়িটি ছেড়ে দিতে হয়। এ গাড়ি আর পৌঁছবে না। তাই কিছুটা পথ হেঁটে গিয়ে তারপর গন্ডোলা। এবং সেখানে যে হাঁটা পথটুকু, মানে একটু অসতর্ক হলেই পিছল কেটে পড়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়। আমিও পড়েছি, সাহেবও পড়েছে, মানে মোটামুটি সবাই একবার করে পড়েছে। যথারীতি এসে পৌঁছলাম সেই কেবল কার অ্যান্ড এনজয় গুলমার্গ গন্ডোলা। চলো এবার রোপওয়ের জন্য লাইন দাও। আমাদের টিকিট যেহেতু অনলাইনে কাটা ছিল এবং যে সময়ে আমরা বেরিয়েছি তখন অতটা লাইন পড়েনি, ভেতরে ছিল কিছু, কিন্তু আমরা যখন নেমে এলাম তখন কিন্তু ভয়ঙ্কর লাইন। ওই বরফের মধ্যে মনে হচ্ছে যেন কলকাতার মেট্রোর টিকিট কাটার জন্য লাইন পড়েছে। এত মানুষ, এত মানুষ। এই দেখো, এখনও আমাদের চেকিং চলছে। আই কার্ডগুলো থাকে সেগুলো সব একে একে, অনেকে পেপারস নিয়ে গেছে, অনেকে মোবাইলে চেক করে নিচ্ছে। সেটা এই দেখো লাইন দেখো, একে একে কমপ্লিট হয়ে যাওয়ার পর অপেক্ষা আর অপেক্ষা। অপেক্ষা তো করতেই হবে, তবে আমরাও অপেক্ষা করলাম সেই মুহূর্তে। এই একটা, এইখানে একটা আছে। অবশেষে সেই মুহূর্তটি আমাদের এলো এবং আমরা ভেতরে প্রবেশ করলাম। এবং সেখানেও আমাদের আগে যারা ছিল ওই 3-6 জন করে চাপানো হবে এক একটা রোপওয়েতে। অতএব আমি কার সঙ্গে পড়বো আমি জানি না, তো দেখা গেল না, যাক আমি সাহেবের সঙ্গেই পড়েছি এবং একে একে সবাই আমরা উঠে গেলাম। আমাদের সঙ্গে 4 জন সাউথ ইন্ডিয়ান চেপেছিলেন এবং তারা ভিডিও কলে তাদের মাকে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা তাদের মাকে এবং তাদের পরিবারকে দেখাচ্ছিল এই বিউটিটা। মানে কি যে অসাধারণ। আর আমি তো উঁচুকে ভয় পাই, মানে উঁচু জল এগুলো তো আমার ভীষণ ভয়। তো যাই হোক, আমি কোনোভাবে জড়িয়ে জাপটে পৌঁছে তো যায়, তারপর দেখা যাবে, কিছুটা চোখ বন্ধ করে কিছুটা দেখে ঠিক এইভাবে আমরা পৌঁছে গেলাম সেই গন্ডোলা। আসলে কিছু কিছু দৃশ্য থাকে, চোখ জুড়িয়ে তো যাই, মনের মধ্যেও কোথাও একটা জুড়ে গেল। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ। ওকেই বারবার থ্যাংক ইউ বলেছি, কেননা সত্যি আমি কখনো ভাবিনি আমি এই জায়গাগুলো যেতে পারবো। জীবনে এত প্রতিকূলতা যে এই সব স্বপ্নগুলো দেখতে কবে যেন ভুলে গেছিলাম। শুধু বাঁচার তাগিদ। হঠাৎ একদিন সাহেব বলল, চলো বেরিয়ে পড়ি। কিন্তু আমার রোদ্দুর সমুদ্রের জন্য পা আটকে গেছিল ঘরে। এবার
কোনো কথা সে শোনেনি, টেনে বের করে নিয়ে এসেছে। ধন্যবাদ দেব না তো কী করব বলো। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। ফেজ 1-এই যদি এত বরফ হয়, ফেজ 2-এ কী হবে? আমি তো টুকটুক করে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, স্লিপ কেটে পড়েওছি। সাহেব বলল কোমরে ব্যথা হবে। আমি বললাম একটু বরফ তুলি। হঠাৎ ও এমন রাগিয়ে দিল আমাকে, পড়ে গেলে তোমাকে এখানে রেখে চলে যাব, চলে এসো এদিকে, তুমি ওদিকে যাবে না। এক চাই বরফ নিয়ে ওর দিকে ছুটলাম। কি জানি স্মৃতিতে কি থেকে গেল, অদ্ভুত এক ভালো লাগা। আর তার তো পায়ের যন্ত্রণা, তাকে নিয়েও কি আমি কম চিন্তা? কিন্তু কি, এ জায়গায় এলে তো ছেলে মানুষই ফুঁড়ে বেরোয়, কিচ্ছু করার নেই। বললাম ঠিক আছে, আমি হাঁটা চলা করবো না, এক জায়গায় বসে যাচ্ছি। এই তো আমাদের ঘোরা আছে জীবনে। কত ছোট ছোট ছেলেমেয়েরা এদিক ওদিক করছে। আমার তো মন পড়ে রয়েছে সেই ঘরে, আমার রোদ্দুর, আমার সমুদ্র, আমার তিন্নি, আমার মম। কিন্তু ওরা জোর না করলে আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না। ওরা বারবার করে আমাদেরকে ঠেলে পাঠিয়েছে। প্ল্যানিং হয়তো হয়েছে, কথা বলা হয়েছে, কিন্তু ওরা প্রেশার ক্রিয়েট করেছে, তোমরা যাও, আমরা আছি। হঠাৎ সাহেব বসে বসে এই জিনিসগুলির আগলে রেখেছিল, আমি একটা তুলে নিলাম। বললাম নিয়ে যাব বাড়ি? ও বললো পারলে পকেটে ভরে নাও। এই যে রূপ আমরা দেখছি, ফেজ 1-এই এত বরফ, দেখো তোমরা বরফটা দেখলে বুঝতে পারবে। শুনলাম এখানকার মানুষের কাছ থেকে এটা থাকবে খুব জোর আর দিন 15 থেকে 20। এপ্রিলের ফার্স্ট উইকে পুরো সবুজ হয়ে যায়। চারিপাশে এত বাঙালি, এত বাংলাভাষী। আমি বললাম এ কি, তুমি এখানে ঝালমুড়ি আবিষ্কার করলে কোথা থেকে? ও বলল দেখো দেখো, যেখানে বাঙালি সেখানে ঝালমুড়ি। এ এক অদ্ভুত ভালো লাগা। আমি বললাম বরফে তো মুড়ি চুপসে যাবে। বললো কোথায়, মুখে দাও, ভীষণ মুচমুচে। ভুলবো না, বিশ্বাস করো, তোমরা গেলে তোমরাও কিন্তু একবার ট্রাই করবে। এই সেই ইগলু, যেখানে টিকিট কেটে এখানে বসে বেশ কিছুক্ষণ মানুষের শখের শেষ খুব আয়েশ করে কফি খাওয়া যায় বা খাওয়া। তা আমরা এটা ট্রাই করিনি, আমি ছবি তুলেছি, এটা দেখতেই ভালো লাগলো। তারপর আমরা ফেজ 1 থেকেই ফিরে এলাম। ফিরে আসার সময় সেই অপূর্ব মনমোহিনী, মানে মনে হচ্ছে যেন সুন্দরীরা সেজে গুজে দাঁড়িয়ে আছেন। যখন এক মনে দেখছি, মনে হচ্ছে যেন এক একটা ফিগার ঠিক শ্বেত ভল্লুকের মতো জড়িয়ে ধরে আছে গাছগুলিকে। বল বল বল। আমরা এখন গন্ডোলার ফেজ 1 থেকে আমরা রিটার্ন যাচ্ছি। সো খুব এক্সাইটেড ছিলাম আমরা এই জার্নিটার জন্য। আমরা খুব এনজয় করলাম, দারুণ এনজয় করলাম। ঠান্ডা মারাত্মক, আর এখানকার সিনারি দেখে আমরা আমাদের ভালো হয়ে গেছে। তুই মানে কি বলবো, বলার ভাষা নেই। বলো না না না, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ফিরে আসার সময় সাহেব বলছে মোবাইলটাকে একটু প্রাণে বাঁচাও, একটু শান্ত করে ব্যাগে ভরে রাখো। বিশ্বাস করো পারছি না, যেন কোনো সেই অদৃশ্য শিল্পী তার রং তুলি নিয়ে ছবি আঁকতে বসেছেন। চারিপাশ এত সুন্দর। কিন্তু আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে চোখ রেখো কিন্তু। সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো। টাটা। আর হ্যাঁ, যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, বুঝেছো?